নমস্কার। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যদিও এখন গরম চারদিকে, সবার শরীর সুস্থ থাকাটা খুব সমস্যা এখন। এবং এই গরমে যাতে সুস্থ থাকতে পারেন, কোনোরকম যাতে ডিহাইড্রেশন না হয়ে যায়, সেই জন্য অলরেডি আমার এপিসোড বানানো আছে। যদি কারোর প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ডিহাইড্রেশন রিলেটেড যে টপিক আছে বা অনেক কিছু রেসিপিসও আছে যেগুলো গরমকালের জন্য খুবই উপযোগী, বা বিভিন্ন হাইড্রেটিং ড্রিঙ্কস আছে রেসিপি, সেগুলো সব আপনারা ট্রাই করবেন, তাহলে নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, গরমে অসুবিধা হবে না। কারণ প্রকৃতির নিয়ম অনুযায়ী গরম শীত সব কিছুই আসবে, সব কিছুর সাথেই আমাদেরকে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে আমাদের চলতে হবে। আর রিসেন্টলি আমি বেশ কিছু প্রেগনেন্সি কেস পাই, যেখানে প্রেগনেন্ট মহিলাদের বিভিন্ন রকম তাদের অ্যাডভাইস দিতে গিয়ে এবং বিভিন্ন ডায়েট, তাদের রেস্ট্রিকশন কী করা উচিত না উচিত এইসব বলতে গিয়ে তখন আমার মনে হলো যে একটা প্রেগনেন্সি নিয়ে এপিসোড বানাই, যেটা অ্যাজ এ হোল সবারই খুব উপকার হবে। যারা অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছেন বা প্রেগনেন্সির জন্য মানে একটা চাইল্ড প্ল্যানিং আছে আগামী দিনে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। আমি প্রেগনেন্সি রিলেটেড কিছু অ্যাডভাইসেস আমি আপনাদের দেবো। সেটা হচ্ছে যে প্রেগনেন্সি ধরুন পজিটিভ হলো, তো জেনারেলি কাউন্ট শুরু হয় এলএমপি, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, মানে আপনার লাস্ট যে মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়েছে সেই দিন থেকে আপনার প্রেগনেন্সি কাউন্ট হবে। তো আমাদের টোটাল যে প্রেগনেন্সির জার্নি, মহিলাদের যে এই যে জার্নি, সেটা 3টে ট্রাইমেস্টারে ভাগ করা হয়। ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে ফার্স্ট উইক থেকে 12 উইকস পর্যন্ত, প্রথম সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত ফার্স্ট ট্রাইমেস্টার বলা হয়। এই সময়ে আপনার সিমটম থাকবে, অবশ্যই মেন্স তো বন্ধ থাকবেই, কারণ ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড আর কোনো রকম মেন্স হওয়ার কথা নয় বা কোনো রকম ব্লিডিং হওয়া উচিত নয়। যদি কোনো রকম কারো ব্লিডিং হয় তো সেক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েট ডক্টর কনসাল্ট করা প্রয়োজন। তো প্রথম ট্রাইমেস্টারে যে সিমটম থাকবে কি, মর্নিং সিকনেস থাকবে, যেখানে সকালবেলায় ঘুম থেকে উঠে জেনারেলি কী হয়, রাতেরবেলায় ঘুমানোর পর সকালে আমাদের একটা ফ্রেশনেস কাজ করে, আমরা বেটার ফিল করি। কিন্তু প্রেগনেন্ট মহিলাদের মর্নিং সিকনেস থাকবে, মানে সকালে ঘুম থেকে উঠেও শরীরটা ঠিক ভালো লাগবে না, বড্ড বেশি ক্লান্তি বোধ হবে, এবং তাদের ব্রেস্টে একটা টেন্ডারনেস, একটা ব্যথার মতো একটা এরকম ফিলিংস, এরকম কিছু নমিনাল সিমটম থাকবে। কোনো কিছু খুব একটা ভালো লাগবে না, একটা লেথার্জি কাজ করবে গোটা শরীরে। এই সময় মায়ের এরকম সিমটম থাকবে। এবং ফিটাসে ভ্রূণের হবে কি, যে এই সময় কিন্তু ভ্রূণের মেজর অর্গানগুলো, তার ব্রেন, হার্ট, এগুলো কিন্তু ডেভেলপ হতে শুরু করে দেয় একদম প্রথম সময় থেকে। এবং এই সময় ভ্রূণের ডেভেলপটা অনেক বেশি, গ্রোটা খুব র্যাপিডলি হয়, খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং মেজর অর্গানগুলো ডেভেলপ হতে শুরু করবে। প্রথম দিকেই আপনি যে গাইনোকোলজিস্ট কনসাল্ট করবেন, অবশ্যই কোনো একজন ডক্টরের কনসাল্টেই থাকতে হয়। এই সময়টা টোটাল জার্নিটা কিন্তু আপনাদেরকে ডক্টরের কনসাল্টের মধ্যেই থাকা উচিত, এবং একজনের সাথেই কনসাল্টে থাকবেন, তাহলেই আপনার ঠিকমতো গাইড, অ্যাডভাইসেস সব কিছু ভালোভাবে পাবেন। তো এই প্রথম ট্রাইমেস্টারের মধ্যে কিছু ব্লাড টেস্ট করার দরকার পড়ে, কিছু ব্লাড টাইপ এবং আরএইচ ফ্যাক্টর, যেখানে আপনার ব্লাড গ্রুপ এবং ব্লাড টাইপ দেখে নেওয়া হয়, এবং তার সাথে কমপ্লিট ব্লাড কাউন্টও দেখে নেওয়ার প্রয়োজন আছে। এবং কিছু ইনফেকশাস ডিজিজের জন্য কিছু স্ক্রিনিং করে নেওয়া উচিত, যেমন এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, রুবেলা, এরকম ধরনের কিছু ইনফেকশাস ডিজিজেরও ব্লাড টেস্টগুলো করে নেওয়া উচিত, যাতে প্রাইমারিলি আপনার কোনো কিছু প্রবলেম থাকলে যাতে ঠিকমতো ট্রিটমেন্ট বা ঠিকমতো গাইড করা সম্ভব হয়। এবং আপনার যে প্রেগনেন্সি হয়েছে, যদিও একদম প্রাইমারিলি একটা ইউরিনের জাস্ট টেস্টের মাধ্যমেই আপনার প্রেগনেন্সি পজিটিভ বোঝা যায়, তবুও 12 সপ্তাহ বা 3 মাসের আগে, 3 মাসের মধ্যে আর কি, এই ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যেই একটা ইউএসজি করে নিলে তাহলে আপনার প্রেগনেন্সির যে শুরুটা যে আপনার স্মুথ আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, এটা একটা ভালো করে ক্লিয়ার হয়ে যায় বা কনফার্ম একটা ডায়াগনোসিস হয়ে যায়। 13 সপ্তাহ থেকে 27 সপ্তাহ এই সময়টা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার। জেনারেলি ফার্স্ট ট্রাইমেস্টারে যে একটা দুর্বলতা বোধ থাকে বা খাওয়ার ইচ্ছে ঠিকমতো থাকে না, হালকা নসেটিক ফিলিংও থাকে, তো এই সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু এই নসেটিক ফিলিংগুলো অনেকখানি কমতে থাকে, বা দুর্বলতা বোধটাও একটু কমতে থাকে, এবং মাদার অনেকখানি ইউজ টু হয়ে যায় তারই প্রেগনেন্সিকে নিয়ে। কারণ একদম ফার্স্ট ট্রাইমেস্টারে কি অনেক কিছু হরমোনাল চেঞ্জেস আসে, তার যে এই যে শরীরে আনইজিনেস, একটা নসিয়েটিক ভমিটিং
টেন্ডেন্সি, ঠিকমতো কোনো কিছুই ভালো লাগে না, একটা মুড সুইং করে, নানা রকম একটা পরিস্থিতি শুরু হয়। হঠাৎ করেই যেন একটা সব রকম চেঞ্জেস আসে তার নিজের ফিজিক্যালি, এবং সাইকোলজিক্যালিও অনেক কিছু চেঞ্জেস এসে যায়। তো সেইগুলো থেকে আস্তে আস্তে 2-3 মাসের পর অনেকখানি ইউজ টু হয়ে যায় মা, এবং সেই জন্য তখন এই যে তার দুর্বলতা, তার নস্টালজিক ফিলিং, এগুলো অনেকখানি কমে যায় এবং সে কিছুটা আবার নর্মাল লাইফে মোটামুটি ফিরতে পারে, বা এই সময় সে তার কাজকর্ম করতে বা নর্মাল যে ডেলি হাউস হোল্ড ওয়ার্ক হোক বা ওয়ার্কিং লেডি হোক, প্রথম দিকটা তার যতটা অসুবিধা হয় বাইরে বেরোনো সব কিছু, কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে তার সেগুলো অনেকখানি রিলিফ হয়, সে একটু এনার্জি পায়। এবং এই সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু বাচ্চার হালকা হালকা মুভমেন্ট, একটা খুবই স্লাইট মুভমেন্ট বুঝতে পারা যায়, যেটাকে ফার্স্ট মুভমেন্টটাকে বলা হয় কুইকেনিং। তো বাচ্চার যে একটা হালকা মুভমেন্ট, যেটা খুব বেশি আপনি বুঝতে পারবেন না, মানে সেকেন্ড ট্রাইমেস্টারে এত প্রমিনেন্ট থাকবে না, কিন্তু একটা যেন মনে হবে পেটের মধ্যে সেই গ্যাস বায়ু জমলে সেটা মুভ করলে কেমন একটা পেটের মধ্যে একটা হরহর গরম মতো একটা ফিলিংস কাজ করে। তো বাচ্চার মুভমেন্ট কিন্তু একদম প্রাথমিকভাবে আপনার এইরকম মনে হবে। 2-3 মাসের পর থেকে কিন্তু এই হালকা হালকা মুভমেন্ট, এবং সেটা সবসময় যে এত বেশি হবে তা নয়, মোটামুটি সারাদিনে 2-3 বার আপনি সেটা ফিল করবেন। তো এরকম ধরনের কিছু ফিলিংস আপনার শুরু হবে। আর যেটা ফার্স্ট ট্রাইমেস্টারে যে খাওয়া দাওয়াটা আপনার একটু ডিস্টার্ব হচ্ছিল, অনিচ্ছা কাজ করছিল সব কিছুতে, কাজে, খাওয়া দাওয়া সব কিছুতে, সেই তুলনায় সেকেন্ড ট্রাইমেস্টারে আপনার খাওয়ার প্রতি চাহিদাটাও বাড়বে এবং আপনি তুলনামূলক একটু ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবেন। এই সময় বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্ট কন্টিনিউ থাকবে এবং নর্মালি বেশ ভালোভাবেই তার গ্রোথ ডেভেলপমেন্ট হতে থাকবে, এবং তার বিশেষ করে সেন্স অর্গানগুলো আরও বেশি প্রমিনেন্ট হবে। তো এই সময় থেকে কিন্তু তার কানেরও তৈরি হয়ে যায়। তো সেই জন্যে মায়েদের বলা হয় যে এই সময় থেকে, মানে ফার্স্ট ট্রাইমেস্টার পার হওয়ার পর থেকে আপনারা কিন্তু আপনার বেবির সাথে কথা বলবেন এবং দেখবেন যে সে কিন্তু রিয়্যাক্ট করবে, আপনি তার মুভমেন্ট ফিল করবেন যেন আপনার কথায় সাড়া দিচ্ছে, এবং আপনার খাওয়া দাওয়া, আপনার পছন্দ, আপনার যেটা ভালো লাগবে সেটাই করবেন। তবে সেই ভালো লাগাটা যেন কোনো ব্যাড হ্যাবিট না হয়, যে সাপোজ আপনার হঠাৎ করে ইচ্ছে করছে আমি এখন লং ড্রাইভে চলে যাব, পাহাড়ে উঠতে শুরু করব, বা হঠাৎ করেই আমি বেশ অ্যালকোহল নেব, স্মোকিং করব, এনজয় করব, এরকম ধরনের ব্যাড হ্যাবিটের ইচ্ছে না হলেই হবে। আপনার যেটা খেতে ভালো লাগছে, যেটা গান করতে ভালো লাগছে, গল্প পড়তে ভালো লাগছে, কিছু মুভি দেখতে, গান শুনতে, যেটা ভালো লাগবে আপনার, এরকম পছন্দের কিছু কাজকর্মের মধ্যে এঙ্গেজ থাকবেন। রেগুলার কাজকর্ম অবশ্যই করবেন, একদম বেড রেস্টের কোনো প্রয়োজন নেই। এটা আমি সবসময় বলবো প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সির জন্য। যাদের সেরকম কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে প্রেগনেন্সি এসছে, সেটার ক্ষেত্রে আলাদা অ্যাডভাইস অবশ্যই ডক্টররা আপনাদের করে দেবেন, কিন্তু নর্মালি প্রেগনেন্সি আসলে সেখানে টোটালি বেড রেস্টের কোনো প্রয়োজন নেই। রেগুলার হাউসহোল্ড কাজও আপনি করতে পারেন, বা আপনি যদি ওয়ার্কিং লেডি হন সেখানেও আপনি নর্মালি কাজকর্ম করতে পারেন। তবে হ্যাঁ, এক্সট্রা ওয়েট লিফটিং বা ওভার এক্সারশন কখনোই করবেন না, এগুলোর ব্যাপারে একটু খেয়াল রাখবেন। তো এইভাবে আপনি আপনার একটু নর্মাল লাইফে আপনি ফিরবেন সেকেন্ড ট্রাইমেস্টারে। এই সময়ও আপনাকে 20 সপ্তাহের মাথায় আরেকবার কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করে নেওয়া প্রয়োজন, যে আপনার বাচ্চা ঠিকমতো গ্রো হচ্ছে কিনা, ঠিকমতো তার সব পজিশন ঠিকঠাক আছে কিনা, সেই ব্লাড টেস্টও করে নেওয়া দরকার, যেখানে ওয়ার্ড স্ক্রিনিং করতে হয়, যেটা জেনারেলি AFP, HCG, এস্ট্রোয়েল, এইসব লেভেলগুলোকে মেজারমেন্ট করার জন্য দরকার পড়ে, বা ইভিন এর স্ক্রিনিংও করতে হয়, যেটা ডাউন সিনড্রোম হচ্ছে কিনা সেই সব একটু জানার জন্য গ্লুকোজ স্ক্রিনিংও করা দরকার। কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড ডায়াবেটিস ডেভেলপ করে, আপনার সুগার লেভেল এক্সেস হাই হয়ে যায়। তো সেটাও হচ্ছে কিনা সেটার জন্য সেই গ্লুকোজ লেভেলটাও জেনে নেওয়া দরকার। যদি সেরকম দরকার পড়ে তাহলে মেডিসিন বা আপনার ডায়েট সেভাবে চেঞ্জ করার প্রয়োজন পড়বে। হচ্ছে কি 28 সপ্তাহ থেকে 40 সপ্তাহ, এই সময়টাকে থার্ড ট্রাইমেস্টার বলা হয়। এই সময় ওয়েট অনেক বেশি গেইন করে যায় এবং রেগুলার ওয়েট চেক আপ করা দরকার, এবং এই সময়টাতে বেশ যেন ওয়েটটা তার প্রতি সপ্তাহে যেন তার ওয়েট 501 কেজি করে যেন বাড়তে থাকে, এটা মাথায় রাখতে হবে। এবং সেকেন্ড ট্রাইমেস্টারের থেকেই আপনার বাম্প শুরু হয়ে যায়, মানে আপনার যে আপনার বেবি আছে, আপনার অ্যাবডোমেন আরও বেশি ফুলে ওঠে বা পেট আরও বেশি বড় হয়ে ওঠে, এবং থার্ড ট্রাইমেস্টারে সেটার সাইজ আরও অনেক বেশি বেড়ে যায় এবং হেভিনেস অনেক বেশি ফিল হয়, বাচ্চার ওজন অনেকখানি বেড়ে যায়, এবং থার্ড ট্রাইমেস্টারে মোটামুটি 35 উইকসে ধরে নেওয়া হয় যে বাচ্চা ভালো করে ম্যাচিওর হয়ে গেছে, তার সব কিছু অর্গ্যান তার মানে সে তৈরি এখন ডেলিভারির জন্য।
তো মোটা সপ্তাহ পরে মোটামুটি ওয়েট করা হয়, বিভিন্ন সিমটমের জন্য ওয়েট করা হয়, বা তখন আবার শেষের দিকে আরেকবার আল্ট্রাসাউন্ড করা হয়, যেখানে বেবির পজিশন কি অবস্থায় আছে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব নাকি সিজারিয়ান সেকশন দরকার, এগুলো ডক্টর আপনাকে গাইড করবে তার বেবির পজিশন, তার কন্ডিশন সব কিছুর উপরে। বা সপ্তাহের আগেও যদি কারোর কিছু কোনোরকমভাবে লিকেজ হয়, মানে জল ভাঙা যাকে বলে, যেখানে আপনার মনে হচ্ছে যেন পেশাবের মতো জল গড়িয়ে যাচ্ছে, আপনি ইউরিনের জন্য কোনো রকম আর্জিং বা কোনো রকম প্রেশার ক্রিয়েট করছেন না, অটোমেটিক যেন জল গড়িয়ে যাচ্ছে, যদি এইরকম সিচুয়েশন হয়, যেখানে থার্ড ট্রাইমেস্টারে এটা বেশিরভাগ হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে 38 বা 40 সপ্তাহ পর্যন্ত স্টে করে না, সেরকম সিমটম দেখা যায়, ইমিডিয়েট ডক্টর কনসাল্ট করবেন। মেবি ইমিডিয়েট তখন আপনার সিজারিয়ান সেকশন করে বাচ্চাকে তুলে নিতে হবে, এবং সেক্ষেত্রে বাচ্চাকে আলাদা করে তার কেয়ার করে তাকে বাঁচানো সম্ভব, সেটা অসুবিধা হয় না। জেনারেলি প্রিম্যাচুর বেবি জন্ম হলেও কিন্তু প্রথম দিকটা তাকে বাচ্চাকে আলাদা করে কেয়ার নিয়ে আবার মা এবং বাচ্চা দুজনেরই জীবন বাঁচানো যায়, কোনো অসুবিধা হয় না। আর কোনো রকম যদি ব্লিডিং হয়, সেক্ষেত্রে ইমিডিয়েট ডক্টর কনসাল্ট করবেন। মানে সামান্যতম যদি কোনো ব্লাড স্পটিংও হয়, ইমিডিয়েট ডক্টরকে কনসাল্ট করবেন, যেন কোনো অসুবিধা না হয়। আর সেই সময় থার্ড ট্রাইমেস্টারে কিন্তু বাচ্চা মুভমেন্ট সবসময় মোটামুটি প্রায় সময় আপনি পাবেন, দিনের মধ্যে অনেকবার পাবেন। তো সেই জন্যে সেটাকে খেয়াল রাখবেন, সেটাকে আপনিও মানে ইউজ টু হয়ে যান। এটা একটা প্রকৃতিরই এমন যে মা আস্তে আস্তে পুরো তৈরি হয়ে যায়, তাই বাচ্চা যে তার মধ্যে বেড়ে উঠছে, তার সব কিছু ফিলিংস, সব কিছু মানে মুভমেন্ট সব কিছু বুঝতে শিখে যায়। তো আপনি নিজেও রিয়েলাইজ করতে পারবেন যে তার মুভমেন্টগুলো আপনি ফিল করবেন, তার হার্টবিট, আপনি যদি বাড়িতে স্টেথো থাকে, আপনি স্টেথো দিয়েও আপনি নিজের কানে লাগিয়ে আপনি তার হার্টবিট শুনতেও পাবেন, বাচ্চার হার্টবিট শোনা যাবে সেই সময় খুব প্রমিনেন্টলি। এবং এই মুভমেন্টটা মানে থার্ড ট্রাইমেস্টার দিকে এই মুভমেন্টটা কিন্তু সবসময় খেয়াল করবেন, যেন মুভমেন্ট কোনো রকম বন্ধ না হয়। একেবারেই যে হ্যাঁ 24 ঘন্টা কনস্ট্যান্ট মুভমেন্ট হবে তা নয়, যেরকম নর্মালি ভাবতে হবে যে আপনি কি সবসময় মুভমেন্ট করবেন, আপনি বসবেন, আপনি ঘুমোবেন, আপনি রেস্ট নেবেন, সব কিছুই করবেন। তো সেরকমই বাচ্চাও তার সে বাচ্চাও তার আপনার ভেতরে সে খেলা করবে, আপনার থেকে নিউট্রিশন নেবে, আবার সে মুভমেন্টও করবে। তো সেই মুভমেন্টটা আপনার নর্মালি যেটা আপনি ফিল করছিলেন সেটা যেন রোজ একই রকমই ধরনেরই থাকে। যদি কোনো দিন দেখেন যে আপনার 3 থেকে 4 ঘন্টা কোনো রকম মুভমেন্ট পাচ্ছেন না, ইমিডিয়েট কিন্তু ডক্টর কনসাল্ট করবেন, ডাক্তারের কাছে যাবেন। কারণ বাই চান্স কোনো রকম বেবির কোনো রকম অক্সিজেনের ঘাটতি হয়েছে বা তার নিউট্রিশনের ঘাটতি হয়েছে, কোনো কিছু অসুবিধা হলেও হতে পারে। মেবি আপনি এমন কিছু কাজকর্ম করেছেন বা আপনার কোনো স্ট্রেস কাজ করছে, কোনো রকম কোনো কিছু প্রবলেমের জন্য হতেই পারে। তো সেটা ইমিডিয়েট ডক্টর কনসাল্ট করবেন। অনেক সময় দেখা যায় অক্সিজেনের ঘাটতির জন্য হতে পারে, তো সেক্ষেত্রে আবার অক্সিজেন দিলে মাকে তখন ব্যাপারটা আবার রিকভার করে, বা আরও যা প্রবলেম হবে সেটা সেই সময় ডক্টর আপনাকে অ্যাডভাইস করতে পারবেন যে আপনার কী অসুবিধা হচ্ছে না হচ্ছে। আর এই সময় আপনার আনজিনিসটা আবার বাড়বে। সেকেন্ড ট্রাইমেস্টারটা তুলনামূলক একটু স্মুথ চলে, কিন্তু থার্ড ট্রাইমেস্টারে আপনার পেটের সাইজও অনেকটাই বেড়ে যাবে, ওয়েট অনেকটা গেইন হবে, যার জন্য আপনার মুভমেন্ট, চলাফেরা, শোয়া বসা সব কিছুতে আপনার খুব বেশি ডিসকমফর্ট ফিল হবে। আপনার যেন একটু হাঁসফাঁস করবেন, একটা শর্টনেস অফ ব্রিথ হবে, মানে ঠিক নিঃশ্বাস যে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা নয়, কিন্তু একটা হাঁসফাঁস করার মতো অবস্থা হবে, আপনি এমনি মুভমেন্ট ভালো লাগবে না, এবং আপনি ব্যাকে আপনি শুতে পারবেন না, এবং সেই সময় শোয়াটা উচিতও নয়। কারণ ব্যাকে শুলে সেখানে ফিটাসের উপরে মানে ভ্রূণের উপরে একটা এক্সট্রা প্রেশার পড়বে, এবং তার তখন অক্সিজেনের ঘাটতি হতে পারে, বা তার উপরে সেই প্লাসেন্টা চাপ পড়তে পারে। সেই জন্যে সবসময় থার্ড ট্রাইমেস্টারে সবসময় আপনি পাশ ফিরে শোবেন, সেটা আপনার যেটা সুবিধা হবে, লেফট সাইড বেটার, বা খাওয়ার পরে যখন আপনি শোবেন লেফট সাইডের, এমনিতেও লেফট সাইডে শুলে সেটা হজমের জন্য স্টোমাকটাও রেস্টে থাকবে এবং আপনার বেবিও রেস্ট পাবে। তো লেফট সাইড বেশি বেটার। তো তবুও আমি বলবো যে আপনার যেটা সুবিধা হবে আপনি লেফট বা রাইট মানে ল্যাটারাল সাইডে আপনি অবশ্যই শোবেন। চিত হয়ে পিঠে ভর দিয়ে এরভাবে শোবেন না, বা উপর হয়েও শোবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এইরকম ধরনের সিমটমগুলো থাকবে, এবং এই সময় বাচ্চা তো পুরো তৈরি হয়ে যাবে তার ডেলিভারির জন্য, সে পৃথিবীর আলো দেখার জন্য। আর সোনোগ্রাফির সাথে সাথে এই থার্ড ট্রাইমেস্টারে আবার একবার সিবিসি করে নেওয়ার প্রয়োজন, কমপ্লিট ব্লাড কাউন্ট আপ করে নেওয়া প্রয়োজন, কারণ বাচ্চা আপনার কাছ থেকে নিউট্রিশন নিচ্ছে, তো আপনার খাওয়া দাওয়া কতটা ঠিকঠাক হচ্ছে কি না সেটাও আপনার বোঝা যাবে এই সিবিসি টেস্ট করলে, কারণ সেখানে আপনার হিমোগ্লোবিন লেভেল বা আপনার মানে অ্যানিমিক ডেভেলপ হচ্ছে কি না, কারণ আপনার খাওয়াটা ঠিকমতো লক্ষ্য রাখতেই হবে, বাচ্চা তার নিউট্রিশনটা ঠিক আপনার কাছ থেকে নিয়ে নেবে।
তো সেই জন্য এই সময় যাতে আপনার কোনো রকম অ্যানিমিক কন্ডিশন না ডেভেলপ করে, হিমোগ্লোবিন সব কিছু লেভেল যেন ঠিক থাকে, আরবিসি ডাব্লিউবিসি সব কিছু যেন ঠিক থাকে, সেই জন্য আর একবার কমপ্লিট ব্লাড কাউন্টটা করে নেওয়া দরকার। জিবিএস টেস্ট যেটা গ্রুপ ব্যাকটেরিয়া স্ক্রিনিং, তো কোনো রকম আপনার ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন আর কিছু হলো কি না এই সব জানার জন্য এই জিবিএস টেস্টটা করে নেওয়া দরকার। আর আপনার RH অ্যান্টিবডি যে টেস্ট সেটাও করে নেওয়া প্রয়োজন। এই সব টেস্টগুলো সব করলেন, সোনোগ্রাফি করলেন, তো সব কিছু এইসব করে আপনি তৈরি আপনার ডেলিভারির জন্য। এই গেল টোটাল আপনার প্রেগনেন্সি পিরিয়ড, প্রেগনেন্সির যে জার্নি। মেয়েদের, মহিলাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা সৃষ্টিকর্তার সৃষ্টি, এটা যে মহিলারাই যতই আমরা যাই করি কিন্তু মহিলাদেরই একমাত্র ক্ষমতা আছে যে এই যে নতুন জীবন তৈরি করা। তো এই সময় এই টোটাল জার্নি পিরিয়ডে আপনাকে নিজেকেও খুব সাবধান থাকতে হবে। নর্মাল কাজকর্ম করবেন কিন্তু সাবধান থাকবেন, কোনো রকম মানে মেন্টালিও স্ট্রেস একদমই নেবেন না। খাবার সব কিছু ঠিকঠাক ভালোভাবে খাবেন। আপনি ডক্টর বা ডায়েটিশিয়ান কনসাল্ট করে নিয়ে একদম নিয়ম মেনে খাওয়া দাওয়া করবেন, কারণ বাচ্চা তার খাবার কিন্তু ঠিক আপনার কাছ থেকে নিয়ে নেবে। তো সেই জন্যে যাতে আপনি দুর্বল না হয়ে পড়েন এবং আপনি সুস্থভাবে আপনি নিজে সুস্থ থাকবেন এবং সুস্থ একটা বেবি জন্ম দেওয়ার জন্য যাতে বাচ্চারও গ্রোথের কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই জন্য আপনার ডায়েট খুব সুন্দর করে মেনটেন করতে হবে এবং সাইকোলজিক্যালিও কোনো রকম স্ট্রেস নেবেন না, টেনশন নেবেন না। এবং বাড়ির মেম্বারদেরও আমি বলবো যে তারাও যেন যে বাড়ির যে মহিলা যে প্রেগনেন্ট হয়েছে তাকে যেন একটু যত্ন নেন, কেয়ার নেন, বা তার যেন খুশি থাকে, সবসময় হাসি খুশিতে থাকুন। আপনার দেখবেন যে অনেকে যে টেনশন কাজ করে, প্রেগনেন্সি মানে একটা টেনশনের ব্যাপার, তা নয়। এটা একদমই নর্মাল একটা ব্যাপার, একদমই ন্যাচারাল। এটাকে আপনি যত স্মুথলি আপনি মনে করবেন, কোনো রকম টেনশন নেবেন না, খুব সব কিছু নিয়ম মেনে চলুন এবং যেগুলো রেস্ট্রিকশন সেগুলোকে মেনটেন করুন, ডায়েট মেনটেন করুন, সব কিছু মেনটেন করে রেগুলার ডক্টর চেক আপে থাকুন। তাহলে দেখবেন আপনার কোনো অসুবিধা হবে না, আপনি খুব স্মুথলি একজন সুন্দর সুস্থ বেবি আপনি জন্ম দিতে পারবেন। আজকে আমি এই টোটাল প্রেগনেন্সি জার্নিটা নিয়ে আমি আপনাদেরকে বললাম। প্রেগনেন্সি পিরিয়ডে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিছু রেস্ট্রিকশন মেনটেন করা এবং ডায়েটটা খুব ভালোভাবে মেনটেন করা। তো সেই জন্যে সব কিছুর সাথে এই ডায়েট এবং রেস্ট্রিকশন নিয়ে আমি পরবর্তী এপিসোডে আরও বিস্তারিতভাবে আমি আপনাদের বলবো। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।